নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অমর সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। আজ পঞ্চম পর্ব। চলুন শুরু করা যাক। আরও ৫-৬ দিন হাজারি ও মতি হাজতে আটক থাকিল। পুলিশ বহু চেষ্টা করিয়াও ইহাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করিতে পারিল না। সুতরাং চুরি চার্জশিট দেওয়া সম্ভব হইল না। ৬ দিনের দিন দুজনেই খালাস পাইল। মতি বলিল, হাজারিদা, এখন কোথায় যাওয়া যায়? হোটেলে কি আমাদের আর নেবে? হাজারিও জানে হোটেলে তাহাদের চাকুরি গিয়াছে, কিন্তু সেখানে ২ মাসের মাহিনা বাকি। বেচু চক্রবর্তীর কাছে গিয়া মাহিনা চাহিয়া লইতে হইবে। বেলা ৩টে। এখন হোটেলে গেলে কর্তামশায় থাকিবেন না, সুতরাং হাজারি সন্ধ্যার পর হোটেলে যাইবে ঠিক করিল। কতদিন চূর্ণির ধারে যায় নাই। রাধাবল্লভ তলায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া সে আপন মনে চূর্ণির ধারে গিয়া বসিল। কিছুক্ষণ নদীর ধারে বসিয়া হাজারির মনে পড়িল সে এত বেলা পর্যন্ত কিছু খায় নাই। রতন হাজতে রোজ ভাত দিয়া যাইত, আজ ২ দিন সে আর আসে নাই। কেন আসে নাই কে জানে? হয়তো পদ্ম জানিতে পারিয়া বারণ করিয়া দিয়াছে, কিংবা হয়তো তাহাদের ভাত আনিয়া দেওয়ার অপরাধে তাহারও চাকুরি গিয়াছে। একটা পয়সা হাতে নাই যে কিছু কিনিয়া খায়। হাজতের ভাত হাজারি একদিনও খায় নাই। আজও একজন কনস্টেবল ভাত আনিয়াছিল। সে বলিয়াছিল, তেওয়ারিজি, আমায় ২টি মুড়ি বরং এনে দিতে পারো, আমার জ্বর হয়েছে, ভাত খাবো না। বেলা ১২টার সময় সামান্য ২টি মুড়ি খাইয়াছিল, আর কিছু পেটে যায় নাই সারাদিন। সন্ধ্যার পরে হোটেলে গিয়া ২টি ভাত খাইবে এখন, সেই ভালো। হাজারির সন্দেহ হয় বাসন আর কেহ চুরি করে নাই, পদ্মঝির নিজেরই কাজ। কদিন হাজতে বসিয়া বসিয়া ভাবিয়া তাহার মনে হইয়াছে পদ্ম অন্য কোনো লোকের যোগ সাজসে এ কাজ করিয়াছে। ও অতি ভয়ানক চরিত্রের মেয়ে মানুষ, সব পারে। গত বৎসর খদ্দেরদের কাপড়ের ব্যাগ যে চুরি হইয়াছিল, সেও পদ্মঝিয়ের কাজ। এখন হাজারির ধারণা জন্মিয়াছে। এরকম ধারণা সে বিদ্বেষবশত করিতেছে না। গত ৬ বৎসর হাজারি পদ্মঝিয়ের এমন অনেক কাণ্ড দেখিয়াছে, যাহা সে প্রথম তত বুঝিত না, কিন্তু এখন দুয়ে দুয়ে যোগ দিয়া সে অনেকটাই বুঝিয়াছে। বৃদ্ধ বেচু চক্রবর্তী পদ্মঝিয়ের একেবারে হাতের মুঠার মধ্যে, দেখিয়াও দেখেন না, বুঝিয়াও বোঝেন না। হোটেলটির যে কি সর্বনাশ করিতেছে পদ্মদিদি, তাহা তিনি এখন না বুঝিলেও পরে বুঝিবেন। রতন ঠাকুরও সেদিন ভাত দিতে আসিয়া অনেক কথা বলিয়া গিয়াছে। হাজারিদা, হোটেলের অর্ধেক জিনিস পদ্মদিদির ঘরে। আজকাল বাজারের জিনিস পর্যন্ত যেতে আরম্ভ করেছে। সেদিন দেখলে তো কুমড়োর কাণ্ড। চুষে খাবে এমন সাজানো হোটেলটা, বলে দিচ্ছি। পদ্মদিদির কেন অত টান বাড়ির ওপরে তাও আমি জানি, তবে বলি নে। যা হোক, ৮ টাকা মাইনের চাকরিটা করি, এ বাজারে হঠাৎ চাকরিটা অনর্থক খোয়াবো। সন্ধ্যের পরে হাজারি হোটেলের গদি ঘর দিয়া ঢুকিতে সাহস না করিয়া রান্নাঘরের দিকের দরজা দিয়া হোটেলে ঢুকিল। ভাবিয়াছিল রান্নাঘরে রতন ঠাকুরকে দেখিতে পাইবে, কিন্তু একজন অপরিচিত উড়িয়া ঠাকুরকে ভাত রাঁধিতে দেখিয়া সে যে পথে আসিয়াছিল সেই পথেই বাহির হইয়া যাইবার জন্য পিছন ফিরিয়াছে। এমন সময় খরিদ্দারদের খাবার ঘর হইতে পদ্মঝি বলিয়া উঠিল, কে কে ওখানে, কে যায়? হাজারি ফিরিয়া বলিল, আমি পদ্মদিদি। পদ্ম তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া আসিয়া বলিল, আমি? কে আমি? ও হাজারি ঠাকুর, তা তুমি কি মনে করে চলে যাচ্ছ কোথায় অত তাড়াতাড়ি? ঢুকলেই বা কেন আর বেরুচ্ছই বা কেন? আজ হাজত থেকে খালাস পেয়েছি পদ্মদিদি,
কোথায় আর যাব, যাবার তো জায়গা নেই কোথাও, হোটেলেই এলাম। খিদে পেয়েছে, দুটো ভাত খাবো বলে। রান্নাঘরে এসে দেখি রতন ঠাকুর নেই, তাই সামনে দিয়ে গদি ঘরে যাই। তা যাও গদি ঘরে, এই খদ্দেরদের খাবার ঘর দিয়েই যাও। হাজারি সংকুচিত অবস্থায় হোটেলের খাবার ঘরের দরজা দিয়া ঢুকিয়া গদির ঘরে গেল। পদ্মঝি গেল পিছু পিছু। বেচু চক্রবর্তী বলিলেন, এই যে হাজারি, যে কি মনে করে? হাজারি বলিল, আগে কর্তামশাই পুলিশে ছেড়ে দিল আজ, তাই এলাম। যাব আর কোথায়, আপনার দরজায় দুটো করে খাই, তা ছেড়ে আর কোথায় যাব বলুন। বেচু চক্রবর্তী কোনো উত্তর দিবার আগেই পদ্মঝি আগাইয়া আসিয়া বেচু চক্রবর্তীকে বলিল, ওকে আর একদণ্ড এখানে থাকতে দিও না কর্তাবাবু, এখনই বিদেয় করো। বাসন ও আর মতি যোগ সাজসে নিয়েছে, পাকা চোর, পুলিশে কি করবে ওদের? হাজারি এবার রাগিল। পদ্মঝিকে কখনো সে এ সুরে কথা বলে নাই। বলিল, তুমি দেখেছিলে বাসন নিতে পদ্ম দিদি? পদ্মঝি বলিল, তোমারও চোখ রাঙানির ধার ধারে না পদ্ম, তা বলে দিচ্ছি হাজারি ঠাকুর, অমন ভাবে আমার সঙ্গে কথা বলো না। বাসন তোমাকে নিতে দেখলে হাতের দড়ি তোমার খুলতো না, তা জেনে রেখো। হাজারি নিজেকে সামলাইয়া লইয়াছে ততক্ষণ, নিচু হওয়াই তাহার অভ্যেস। যাহারা বড় তাহাদের কাছে আজীবন সে ছোট হইয়াই আসিতেছে। আজ চড়া গলায় তাহাদের সঙ্গে কথা কহিবার সাহস তাহার আসিবে কোথা হইতে? সেরকম সুরে বলিল, না না, রাগ করছো কেন পদ্ম দিদি? আমি এমনিই বলছি, বাসন নিতে যখন তুমি দেখোনি, তখন আমি গরিব বামুন, তোমাদের দৌড়ে দুটো করে খাই, কেন আর আমাকে? এইবার বেচু চক্রবর্তী কথা বলিলেন। একটু নরম সুরে বলিলেন, যাক যাক, কথা কাটাকাটি করে লাভ নেই, আমার বাসন তাতে ফিরবে না, দুজনেই থামো। তারপর তুমি বলছো কি এখন হাজারি? বলছি কর্তা, আমায় যেমন পায়ে রেখেছিলেন তেমনই পায়ে রাখুন, নইলে না খেয়ে মারা যাব। বাবু, আমি চোর নই, চোর যদি হতাম আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম না আর। পদ্মঝি বলিল, চোর কি না সে কথায় দরকার নেই, কিন্তু তোমার এখানে জায়গা আর হবে না, তাহলে খদ্দের চলে যাবে। বেচু বলিলেন, তা ঠিক, খদ্দের চলে গেলে হোটেল চালাবো কি করে আমি? হাজারি এ যুক্তির অর্থ বুঝিতে পারিল না। হোটেলের ঠাকুর চোর হইলে সে না হয় হোটেলের জিনিস চুরি করিতে পারে, কিন্তু খরিদ্দারদের গায়ে শাল খুলিয়া বা তাহাদের পকেট মারিয়া লইতেছে না তো, তবে খরিদ্দারদের আসিতে আপত্তি কি? কিন্তু হাজারি এ প্রশ্ন উঠাইতে পারিল না, তাহার জবাব হইয়া গেল। সে কিছু খাইয়াছে কিনা এ কথাও কেহ জিজ্ঞাসা করিল না। অবশেষে সে বলিল, তাহলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু, 2 মাসের তো বাকি পড়ে রয়েছে, হাওলাত নেই কিছু, খাতা দেখুন। বেচু চক্রবর্তী বলিলেন, সে এখন হবে না, এর পরে এসো। পদ্ম একটু বেশি স্পষ্ট কথা বলে। সে বলিল, ওর আশা ছেড়ে দাও, মাইনে পাবে না। কেন পাবো না? পদ্ম ঝাঁঝের সঙ্গে বলিল, সে তক্ক তোমার সঙ্গে করবার সময় নেই এখন, পাবে না, মিটে গেল, নালিশ করো গিয়ে, আদালত তো খোলা রয়েছে। হাজারি চক্ষে অন্ধকার দেখিল। বেচু চক্রবর্তীর দিকে চাহিয়া বিনীত সুরে বলিল, কর্তামশাই, আজ আপনাদের দৌড়ে 6 বছর খাটছি, আমার হাতে একটিও পয়সা নেই, বাড়িতে 2 মাস খরচ পাঠাতে পারিনি, বাড়ি যাবার রেল ভাড়া পর্যন্ত আমার হাতে নেই, আমায় কিছু না দিলে যে না খেয়ে মরতে হবে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করিয়া ক্যাশ বাক্স খুলিয়া একটি আধুলি ফেলিয়া দিয়া বলিলেন, ওই নিয়ে যাও, এখানে ঘ্যান ঘ্যান করো না, খদ্দের আসতে আরম্ভ করেছে, বাইরে যাও গিয়ে। হাজারি আধুলিটা কুড়াইয়া লইয়া চাদরের খুঁটে বাঁধিল, তারপর হাত জোর করিয়া মাজা হইতে শরীরটা খানিকটা নোয়াইয়া বেচু চক্রবর্তীকে প্রণাম করিয়া আবার সোজা হইয়া দাঁড়াইয়া কাঁচুমাচু হইয়া বলিল,
তাহলে বাবু মাইনের জন্য কবে আসবো? এসো এসো, এর পরে যখন হয় সে তখন দেখা যাবে। ইহা যে অত্যন্ত ছেদ কথা, হাজারীর তাহা বুঝিতে বিলম্ব হইল না। বরং পদ্মঝি যাহা বলিয়াছে তাহাই ঠিক, মাহিনা ইহারা তাহাকে দিবে না। তাহার মাথায় আসিল একবার শেষ চেষ্টা করিবে। মরিয়ায় শেষ চেষ্টা। বেচু চক্রবর্তীর নিকট হইতে বিদায় লইয়া সে পিছন দিয়া হোটেলের রান্নাঘরে আসিল। সেখানে পদ্মঝি একটু পরে আসিতেই সে হাত জোর করিয়া বলিল, পদ্ম দিদি, গরিব বামুন, চাকরি করছি এতকাল, একখানা রেকাবি কোনোদিন চুরি করিনি। আমি বড় গরিব। তুমি একটু বলে কর্তামশাইকে আমার মাইনের ব্যবস্থা করে দেও, নইলে বাড়িতে ছেলেপুলে না খেয়ে মরবে। এই আধুলিটা সম্বল, দোহাই বলছি রাধা বল্লভে। এতে আমি কি খাবো আর রেল ভাড়ি কি দেব? বাড়ির জন্যেই বা কি নিয়ে যাব? আমি হোটেলের মালিক নই যে তোমায় টাকা দেব। কর্তামশাই যা বলেছেন তার উপর আমার আর কি কথা আছে? দয়া করে পদ্ম দিদি, তুমি একবার বলো ওকে, না খেয়ে মারা যাবে ছেলেপিলে। কেন, তোমার পেয়ারের কুসুমের কাছে যাও না। পদ্ম দিদিকে কি দরকার এর বেলা? হাজারির ইচ্ছা হইল আর এক দণ্ড সে এখানে দাঁড়াইবে না। সে চায় না এই সব জায়গায় যার তার মুখে কুসুমের নাম উচ্চারিত হোক, বিশেষত পদ্মঝিয়ের মুখে। সে চুপ করিয়া রহিল। পদ্ম রান্নাঘর হইতে চলিয়া গেল। একটুখানি দাঁড়াইয়া সে চলিয়াই যাইতেছিল। পদ্মঝি আসিয়া বলিল, যাচ্ছ যে? খাওয়া হয়েছে তোমার? হাজারি অবাক হইয়া পদ্মঝিয়ের মুখের দিকে চাহিল। কখনো সে এমন কথা তাহার মুখে শোনে নাই। আমতা আমতা করিয়া বলিল, না, খাওয়া না হয়নি ধরো। তাহলে বসো, এখনো মাছটা নামেনি। মাছ নামলে ভাত খেয়ে তবে যেও। দাঁড়িয়ে কেন, বসো না পিড়ি একখানা পেতে। হাজারি কলের পুতুলের মতো বসিল। পদ্মদিদি তাহাকে অবাক করিয়া দিয়াছে। পদ্মদিদির দরদ 7 বছরের মধ্যে একদিনও যা দেখে নাই। আশ্চর্যকাণ্ডই বটে। মাছ নামিলে নতুন ঠাকুর হাজারিকে ভাত বাড়িয়া দিল। পদ্মঝিকে আর এদিকে দেখা গেল না। সে এখন খরিদ্দারদের খাওয়ার ঘরে ব্যস্ত আছে। নতুন ঠাকুর যদিও হাজারিকে চেনে না, তবুও ইহাদের কথাবার্তা শুনিয়া সে বুঝিয়াছিল হাজারি হোটেলের পুরনো ঠাকুর। চাকুরিতে জবাব হইয়া চলিয়া যাইতেছে। সে হাজারিকে খুব যত্ন করিয়া খাওয়াইল। যাইবার সময় হাজারি পদ্মকে ডাকিয়া বলিল, পদ্ম দিদি, চললাম তবে, কিছু মনে করো না। পদ্মঝি দোরের কাছে আসিয়া বলিল, হ্যাঁ, দাঁড়াও ঠাকুর, এই 2 টাকা রাখো, কর্তামশাই দিয়েছেন মাইনের দরুন। এই শেষ, কিন্তু আর কিছু পাবে না বলে দিলেন তিনি। হাজারি টাকা 2টি লইয়া আগের আধুলিটির সঙ্গে চাদরের খুঁটে বাঁধিল। কিন্তু সে খুব অবাক হইয়া গিয়াছে, সত্যই অবাক হইয়া গিয়াছে। আচ্ছা, আসি তবে। এসো, খাওয়া হয়েছে তো? আচ্ছা। রাত 9:30 কম নয়। এত রাত্রে সে কোথায় যায়? চাকুরি গেল, তবুও হাতে 2.5 টাকা আছে। বাড়ি যাওয়া কি হইবে? চাকুরি খুঁজিতে হইবেই তাহাকে। বাড়ি গিয়া বসিয়া থাকিলে চলিবে না। চাকুরি চলিয়া যাইবে এ কথা হাজারি ভাবে নাই। সত্য সত্যই চাকুরি গেল শেষকালে। সে জানে রানাঘাটের কোনো হোটেলে তাহার চাকুরি আর হইবে না। যদু বারুদ যে একবার তাহাকে হোটেলে লইতে চাহিয়াছিলেন বটে, কিন্তু এখন সে চুরির অপবাদে হাজত বাস করিয়া আসিয়াছে। কেহই তাহাকে চাকুরি দিবে না। হাজারি দেখিল সে নিজের অজ্ঞাত সারে চূর্ণী নদীর ধারে চলিয়াছে। তাহার সেই প্রিয় গাছতলাটিতে গিয়া বসিবে। বসিয়া ভাবিবে। ভাবিবার অনেক কিছু আছে। কিন্তু প্রায় 2 ঘণ্টা নদীর ধারে বসিয়া থাকিয়াও ভাবনার কোনো মীমাংসা হইল না।
আজ রাত্রে অবশ্য স্টেশনের প্ল্যাটফর্মে শুইয়া থাকিবে, কিন্তু কাল যায় কোথায়? 2.5 টাকার মধ্যে 2 টাকা বাড়ি পাঠাইতে হইবে। টেপি, টেপির মুখে হয়তো তাহার মা 2টি ভাত দিতে পারিতেছে না। এই চিন্তা তাহার পক্ষে অসহ্য। না, কালই টাকা 2টি পাঠাইবে ডাকে। মানি অর্ডার ফি দিবে আধুলিটা হইতে। পুরো 2 টাকা বাড়ি যাওয়া চাই। স্টেশনের প্ল্যাটফর্মে শেষ রাত্রের দিকে সামান্য ঘুম হইল। ফরিদপুর লোকালের শব্দে খুব ভোরে ঘুম গেল ভাঙিয়া। তবুও সে শুইয়াই রহিল। আজ আর তাড়াতাড়ি বড় উনুনে ডেকচি চাপাইতে হইবে না, উঠিয়া কি হইবে। অনেকক্ষণ পর্যন্ত সে শুইয়াই রহিল। ডাউন দার্জিলিং মেল আসিল, চলিয়া গেল। বনগা লাইনে ট্রেন ছাড়িল। রোদ উঠিয়াছে, প্ল্যাটফর্ম ঝাড় দিতে আসিয়াছে ঝাড়ুদার। আর একখানা গাড়ি ডাউন দিয়াছে আরংঘাটার দিকে। মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার। এ কন নিজ যাতা রে, উঠো, হাট যাও। ঝাড়ুদার হাঁকিল। হাজারি উঠিয়া হাই তুলিয়া কলে গিয়া হাত মুখ ধুইল। সে কোথায় যায়, কি করে? গত 6-7 বছরের মধ্যে এমন নিষ্ক্রিয় জীবন সে কখনো যাপন করে নাই। কাজ কাজ, উনুনে ডেকচি চাপাও, কর্তামশায়ের চায়ের জল গরম করো আগে, বাজারে আজ কার পালা, হইচই, ঝাড়া বকুনি, পদ্মঝিয়ের চেঁচামেচি। বেশ ছিল। পদ্মঝির বকুনিও যেন এখন সুমিষ্ট বলিয়া মনে হইতেছে। পদ্ম খারাপ লোক নয়। কাল রাত্রে খাইতে বলিয়াছিল, টাকা দিয়াছে। রতন ঠাকুরও বড় ভালো লোক। বংশী ঠাকুরের ভাগিনেওটিও বড় ভালো। সবাই ভালো লোক। বংশীর সেই ভাগিনেও তাহার টেপির উপযুক্ত বর। দুজনে সুন্দর মানাইত। ছেলেটিকে বড় পছন্দ হইয়াছিল। আকাশ কুসুম, মিথ্যা আশা। টেপিকে খাওয়াইয়া বাঁচাইয়া রাখিতে পারিলে তবে তার বিয়ে। গত 6 বছরে হাজারির একটা বড় কুঅভ্যাস হইয়া গিয়াছে, সকালে বিকালে চা খাওয়া। এখন চা খাইতে হইবে পয়সা খরচ করিয়া। সেজন্য হাজারি চা খাওয়ার ইচ্ছাকে দমন করিল। হঠাৎ তাহার মনে হইল কুসুমের সঙ্গে একবার দেখা করা একান্ত আবশ্যক। আজ 7-8 দিন কুসুমের সঙ্গে তার দেখা হয় নাই। চুরির জন্য হাজতে যাওয়ার সংবাদ বোধহয় কুসুম শোনে নাই। কে তাহাকে সে খবর দিয়াছে? চা ওখানেই খাওয়া চলিতে পারে। কুসুমের সঙ্গে একটা পরামর্শও করা দরকার। তাহার নিজের মাথায় কিছুই আসিতেছে না। কুসুম কড়া নাড়ার শব্দে দরজা খুলিয়া হাজারিকে দেখিয়ে বিস্মিত কণ্ঠে বলিল, আপনি জ্যাঠামশাই? এমন অসময় যে? এতদিন আসেননি কেন? চলো ভেতরে বসি, অনেক কথা আছে। কুসুম ঘরের মেঝেতে শতরঞ্জি পাতিয়া দিল। হাজারি বসিয়া বলিল, মা কুসুম, একটু চা খাওয়াবে? এক্ষুনি করে দিচ্ছি জ্যাঠামশাই, একটু বসুন আপনি। চা শুধু নয়, চায়ের সঙ্গে আসিল একখানা রেকাবিতে খানিকটা হালুয়া। হাজারি চা খাইতে খাইতে বলিল, কুসুম মা, আমার চাকরি গিয়াছে। কুসুম বিস্ময়ের সুরে বলিল, কেন? চুরি করেছিলাম বলে। চুরি করেছিলেন? ওরা তাই বলে। 5-6 দিন হাজতে ছিলাম। হাজতে ছিলেন? হ্যাঁ, মিথ্যে কথা। কুসুম দাঁড়াইয়াছিল। হাজারির সামনে মাটির ওপর ধপাস করিয়া বসিয়া পড়িয়া কৌতূহল ও অবিশ্বাসের দৃষ্টিতে হাজারির মুখের দিকে চাহিয়া রহিল। না কুসুম, মিথ্যে নয়, সত্যি হাজতে ছিলাম, চুরির আসামি হিসেবে। হাজতে থাকতে পারেন জ্যাঠামশাই, কিন্তু চুরি আপনি করেননি, করতে পারেন না, সেইটাই মিথ্যে কথা, তাই বলছি। আমি চুরি করতে পারি নে? কখনো না জ্যাঠামশাই, আপনাকে আমি জানি নে, চিনি নে।
তোমার মা এত বিশ্বাস আছে আমার ওপর? কুসুম অন্যদিকে মুখ ফিরাইয়া চুপ করিয়া রহিল। মনে হইল সে কান্না চাপিবার চেষ্টা করিতেছে। হাজারি বাঁচিল। কুসুম সত্যই তার মেয়ে বটে। তাহার বড় ভয় ছিল কুসুম জিনিসটা কিভাবে লইবে। যদি বিশ্বাস করিয়া বসে যে সে সত্যিই চোর, জগতে তাহা হইলে হাজারির একটা অবলম্বন চলিয়া গেল। আপনি এখন কোথা থেকে আসছেন জ্যাঠামশাই? কাল রাত্রে স্টেশনে ছিলাম, যাব আর কোথায়, সেখান থেকে উঠে আসছি। ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করাটা দরকার মা, হয়তো আবার কতদিন। কেন, আপনি যাবেন কোথায়? একটা কিছু হিল্লে লাগাতে তো হবে, বসে থাকলে চলবে না, বুঝতেই পারো। দেখি কি করা যায়। এখানে আর কোনো হোটেলে? চুরির অপবাদ রটেছে যখন, তখন এখানকার কোনো হোটেলে নেবে না। দেখি, একবার ভাবছি গোয়ারই যাই না হয়, সেখানে অনেক হোটেল আছে, খুঁজে দেখি সেখানে। কুসুম খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, সে যা হয় হবে। এখন আপাতত আপনি নিয়ে আসুন, তেল এনে দিই, তারপর রান্নার জোগাড় করে দিচ্ছি। এখানে দুটি ভাতে ভাত চড়িয়ে খান। না মা, ওসব হাঙ্গামে আর দরকার নেই, থাক। খাওয়ার জন্য কি হয়েছে, আমি তোমার সঙ্গে দুটো কথা কই বসে। ভাবলাম কুসুমের সঙ্গে একবার পরামর্শ করি গিয়ে, তাই এলাম। একটা বুদ্ধি দাও তো মা খুঁজে, একার বুদ্ধিতে কুলোয় না, তারপর বুড়ো হয়ে পড়েছি তো। কুসুম হাসিয়া বলিল, পরামর্শ হবে এখন? না যদি খান, তবে আমিও আজ সারা দিন দাঁতে কুটো কাটবো না বলে দিচ্ছি কিন্তু জ্যাঠামশাই, ও সব শুনবো না। আগে নিয়ে আসুন, তারপর ভাত চাপান, আমিও আপনার প্রসাদ দুটি পাই। মেয়ের বাড়ি এসেছেন, যতই গরিব হই, আপনাকে না খাইয়ে ছেড়ে দেব ভেবেছেন বুঝি? ভারী টান তো মেয়ের ওপর। অগত্যা হাজারি চূর্ণির ঘাটে স্নান করিতে গেল। ফিরিয়া দেখিল গোয়াল ঘরের এক কোণ ইতিমধ্যে কুসুম কখন লেপিয়া পুঁচিয়া পরিষ্কার করিয়া ইট দিয়া উনুন পাতিয়া ফেলিয়াছে। একটা পেতলের মাজা বগ্ন দেখাইয়া বলিল, এতেই হবে জ্যাঠামশাই, না নতুন হাঁড়ি কাড়বেন? না, নতুন হাঁড়ির দরকার নেই, ওতেই বেশ হবে এখন। ভাত নামিবার কিছু পূর্বে একটি ছেলে গোয়াল ঘরের দোরে আসিয়া উকি মারিয়া ইঙ্গিতে কুসুমকে বাহিরে ডাকিল। হাজারি দেখিল তাহার হাতে একখানা গামছায় বাঁধা হাট বাজার, অন্য হাতে একটা বড় ইলিশ মাছ ঝোলানো। একটুখানি দাঁড়ান জ্যাঠামশাই, মাছ কুটে আনি। হাজারি অত্যন্ত লজ্জিত ও বিপন্ন হইয়া উঠিল কুসুমের কাণ্ড দেখিয়া। পাশের বাড়ির ছেলেটিকে ডাকিয়া কুসুম কখন বাজার করিতে দিয়াছে। থাক, দিয়াছে দিয়াছে, কুসুম গরিব মানুষ, এত বড় মাছ কিনিতে দেওয়ার কারণ কি ছিল? না, বড় ছেলে মানুষ এখনো, এদের কাণ্ডজ্ঞান আর হবে কবে? কুসুম হাজারির তিরস্কারের কোনো জবাব দিল না, মৃদু মৃদু হাসিয়া বলিল, আপনার রান্না ইলিশ মাছ একদিন খেতে যদি স্বাদ হয়ে থাকে, তবে মেয়েকে অমন করে বকতে নেই জ্যাঠামশাই। হাজারি অপ্রসন্ন মুখে বলিল, না, যত সব ছেলে মানুষের ব্যাপার। আহারাদির পর হাজারির বিশ্রামের ব্যবস্থা করিয়া কুসুম খাইতে গেল। গত রাত্রে ভালো ঘুম হয় নাই, ইতিমধ্যে হাজারি কখন ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙিল তখন প্রায় বিকাল হইয়া গিয়াছে। কুসুম ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কাল ঘুম হয়নি মোটেই স্টেশনের বেঞ্চিতে শুয়ে, তা বুঝতে পেরেছি। ঘুমিয়েছেন ভালো তো? চা করে আনি, উঠে মুখ ধুয়ে নিন। চায়ের সঙ্গে কোথা হইতে কুসুম গরম জিলিপি আনাইয়া দিল। বলিলেও শোনে না, বলিল, এই তো ওই মোড়ে হারান ময়রার দোকানে এ সময় বেশ গরম জিলিপি ভাজে, চায়ের সঙ্গে বেশ লাগবে, শুধু চা খাবেন?
ইহার উপর আর কত অত্যাচার করা চলিতে পারে? আজই এখান হইতে সরিয়া না পড়িলে উপায় নাই। হাজারি ঠিক করিল চা খাইয়া আরেকটু বেলা গেলেই এখান থেকে রওনা হইবে। কুসুম পান সাজিয়া আনিয়া হাজারির সামনে মেঝেতে বসিল। তারপর এখন কি করবেন ভেবেছেন? ওই তো বললাম, গোয়ারি গিয়ে চাকরির চেষ্টা করি। যদি সেখানে না পান তবে কলকাতা যাব। তবে পাড়াগাঁয়ের মানুষ, কলকাতায় যাতায়াত অভ্যাস নেই, অত বড় শহরে থাকাও অভ্যেস নেই, ভয় করে। আমার একটা কথা শুনবেন জ্যাঠামশাই? কি? শোনেন তো বলি। বলো না মা, কি বলবে? আমার সেই গহনা বাঁধা দিয়ে কি বিক্রি করে আপনাকে 200 টাকা এনে দিই? আপনি তাই দিয়ে হোটেল খুলুন। আপনার রান্নার সুখ্যাতি দেশ জুড়ে। হোটেল খুললে দেখবেন কেমন পসার জমে। এই রানাঘাটেই খুলুন, ওই চক্কর্তির হোটেলের পাশেই খুলুন। পদ্ম চোখ টাটিয়ে মরুক। মেয়ের পরামর্শ শুনুন জ্যাঠামশাই, আপনার উন্নতি হবে। কোথায় যাবেন এই বয়সে পরের চাকরি করতে? হাজারির চোখে প্রায় জল আসিল। কি চমৎকার, কি অদ্ভুত মেয়ে কুসুম! মেয়েই বটে তাহার, কিন্তু তাহা হইবার নয়, নানা কারণে। কুসুমের টাকায় রানাঘাটে হোটেল খুলিলে 5 জন 5 রকম বদনাম রটাইবে উভয়ের নামে। তাহার উপকার করিয়া নিরপরাধিনী কুসুম কলঙ্ক কুড়াইতে যাইবে কেন? ওই পদ্মঝি 7 রকম রটাইয়া বেড়াইবে গাত্রদাহের জ্বালায়। তাছাড়া যদি লোকসানি হয়, ধরো, তাহা হইলে কুসুমের টাকাগুলি মারা পড়িবে। যদিও হাজারির দৃঢ় বিশ্বাস যে হোটেল খুলিলে সে লোকসান হইবে না। না, তার দরকার নাই। মা কুসুম, একবার তো তোমাকে বলেছিলাম তোমার ও টাকা নেওয়া হবে না। আবার কেন সে কথা? আমাকে এই গাড়িতে গোয়ারি যেতে হবে, উঠি। কুসুম গড় হইয়া প্রণাম করিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে যান, যদি গোয়ারিতে চাকুরি না জোটাতে পারেন তবে আবার আমার কাছে ফিরে আসবেন। তোমার কাছে মা? কেন বলো তো? এসে ওই টাকা নিতে হবে, হোটেল খুলতে হবে। ও টাকা আপনার হোটেলের জন্য তোলা আছে। শুধু আপনার ভালোর জন্যই বলছি, তা ভাববেন না জ্যাঠামশাই। আমার স্বার্থ আছে। আমার টাকাগুলো আপনার হাতে খাটলে তা থেকে 2 পয়সা আমিও পাবো তো। গরিব মেয়ের একটা উপকার করলেনই বা। হাজারি হাসিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে গেলাম, তবে আসি আজ মা। এসো এসো, কল্যাণ হোক। মনে রাখবেন মেয়ের কথা। তুমিও মনে রেখো তোমার বুড়ো জ্যাঠামশাইয়ের কথা। ইস, আমার জ্যাঠামশাই বুড়ো বই কি? না, 46 বছর বয়স হয়েছে, বুড়ো নয় তো কি। দেখায় না তো বুড়োর মতো, বয়স হলেই হলো। আসবেন আবার কিন্তু তাহলে। আচ্ছা মা। হাজারি পুটুলি লইয়া বাটির বাহির হইল। কুসুম তাহার সঙ্গে সঙ্গে বড় রাস্তা পর্যন্ত আসিয়া আগাইয়া দিয়া গেল। রানাঘাট হইতে বাহির হইয়া হাজারি হাঁটা পথে চাকদার দিকে রওনা হইল। প্রথমে ডাকঘর হইতে বাড়িতে 2টি টাকা মানি অর্ডার পাঠাইতে ইচ্ছা হল, কিন্তু ডাকঘরে গিয়া দেখিল মানি অর্ডার নেওয়া বন্ধ হইয়া গিয়াছে। ডাকঘর খোলা না থাকার জন্য পরে হাজারি ভগবানকে ধন্যবাদ দিয়াছিল। চাকদা যাইবার মাঝপথে সেগুন বাগানের মধ্যে সন্ধ্যার অন্ধকার নামল। একটা সেগুন গাছের তলায় 2খানি গরুর গাড়ি দাঁড়াইয়া আছে। লোকজন নামিয়া গাছতলায় রান্না চড়াইতেছে। হাজারি জিজ্ঞাসা করিয়া জানিল, সম্মুখের পূর্ণিমায় কালীগঞ্জে গঙ্গা স্নানের মেলা উপলক্ষে ওহারা মেলায় দোকান করিতে যাইতেছে। হাজারি তাহাদের সঙ্গ লইল। রাত্রে আহারাদির পরে সবাই গাছতলায় শুইয়া রাত্রি কাটাইল। দোকানের মালিকের নাম প্রিয়নাথ ধর, জাতিতে সুবর্ণ বণিক। মনোহারী দোকান লইয়া ইহারা মেলায় যাইতেছে। হাজারির পরিচয় পাইয়া ধর মহাশয় প্রস্তাব করিল, মেলায় কয়দিন তাহারা কেনা বেচা লইয়া ব্যস্ত থাকিবে।
এই কয়দিন হাজারি যদি রান্না করিয়া সকলকে খাওয়ায়, তবে সে দৈনিক খোরাকি ও মেলা অন্তে কয়দিনের মজুরি স্বরূপ 2 টাকা পাইবে। প্রিয়নাথ ধরের দোকান 3খানি, একখানি তার নিজের, অপর 2খানি তাহার জামাই ও ভ্রাতুষ্পুত্রের। কম মাহিনায় যে ওস্তাদ রাঁধুনি পাইয়াছে, হাজারির প্রথম দিনের রন্ধনেই তাহার সব প্রমাণ হইয়া গেল। সকলেই খুব খুশি। মেলায় পৌঁছিয়া কিন্তু হাজারি দেখিল রান্নার চেয়েও অধিকতর লাভের একটি ব্যবসা এই মেলাতেই তাহার জন্য অপেক্ষা করিয়া আছে। সে জিনিসপত্র কিনিয়া আনিয়া তেলে ভাজা কচুরি সিঙারার দোকান খুলিয়া বসিল ধর মহাশয়ের বাসার এক পাশে। বিনা মূল্যে কচুরি খাইবার লোভে ধর মহাশয় কোনো আপত্তি করিলেন না। কয়দিন দোকানে অসম্ভব রকমের বিক্রি হইল। মূলধন ছিল আগের সেই 2 টাকা। শেষে খরিদ্দারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে হাজারি ধর মহাশয়ের তহবিল হইতে কয়েকটি টাকা ধার লইল। চতুর্থ দিনের সন্ধেবেলা দোকানপাট উঠানো হইল। মেলা শেষ হইয়া গিয়াছে। ধর মহাশয়ের তহবিলের দেনা শোধ করিয়া ও সকল প্রকার খরচ বাদ দিয়া হাজারি দেখিল 13.5 টাকা লাভ দাঁড়াইয়াছে। ইহার উপর ধর মহাশয়ের রান্নার মজুরি 2 টাকা লইয়া মোট 15.5 টাকা। প্রিয়নাথ ধর বলিলেন, ঠাকুর মশাই, আপনার রান্না যে এত চমৎকার, তা যখন আপনাকে সেগুন বাগানে প্রথম কাজে লাগালুম তখন ভাবিনি। আমি বড়লোক নই, বাড়িতে মেয়েরাই রাঁধে, না হলে আপনাকে আমি ছাড়তুম না কিছুতেই। বাড়িতে 10টি টাকা পাঠাইয়া দিয়া হাজারির মন খানিকটা সুস্থ হইল। এখন সংসারের ভাবনা সম্বন্ধে মাসখানেকের মতো নিশ্চিন্ত থাকিতে পারে সে। এই 1 মাসের মধ্যে নতুন কিছু অবশ্যই জুটিয়া যাইবে। কালীগঞ্জ হইতে যশোর যাইবার পাকা রাস্তা বাহিয়া হাজারি আবার পথ ধরিল। এই পথের 2 ধারে বন জঙ্গল বড় বেশি। পূর্বে গ্রাম ছিল, ম্যালেরিয়ার অত্যাচারে বহু গ্রাম জনশূন্য হইয়া যাওয়াতে অনাবাদী মাঠ ও বিধ্বস্ত পুরাতন গ্রামগুলি বনে জঙ্গলে ছাইয়া ফেলিয়াছে। সকালবেলা কালীগঞ্জ হইতে রওনা হইয়াছে। যখন দুপুর উত্তীর্ণ হয় তখন একটা প্রাচীন তেঁতুল গাছের ছায়ায় সে আশ্রয় লইল। অল্প দূরে একখানা ক্ষুদ্র চাষাদের গ্রাম। একটি ছোট ছেলে গরু তাড়াইয়া লইয়া যাইতেছে। তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিল গ্রামখানার নাম নতুন পাড়া। বেশিরভাগ গোয়ালাদের বাস। হাজারি গ্রামের মধ্যে ঢুকিয়া প্রথমেই যে খড়ের বড় 8চালা ঘরখানা দেখিল, তাহার উঠানে গিয়া দাঁড়াইল। বাড়ির মালিক কাহাকেও দেখিল না। একদিকে বড় গোয়াল, অনেকগুলি বলদ গরু বিচালির জাব চাবাইতেছে। একটি ছোট মেয়ে বাহির হইয়া উঠানে দাঁড়াইল। হাজারি তাহাকে ডাকিয়া বলিল, খুকি শোনো, বাড়িতে কে আছে? মেয়েটি ভয় পাইয়া কোনো উত্তর না দিয়াই বাড়ির ভিতর ঢুকিল। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করিবার পরে বাড়ির মালিক আসিল। তাহার নাম শ্রীচরণ ঘোষ। হাজারিকে সে খুব খাতির করিয়া বসাইল। দুপুর গড়াইয়া গিয়াছে, সুতরাং রান্না খাওয়া করিতে বলিল। বাড়ির ভিতর হইতে একখানা জল চৌকি ও 1 বালতি জল আনিয়া সামনে রাখিয়া দিল। ইহারাও গোয়াল ঘরের এক পাশে রান্নার জোগাড় করিয়া দিয়াছিল। সেখানে বসিয়া রাঁধিতে রাঁধিতে হঠাৎ তাহার মনে পড়িল কুসুমের কথা। কুসুমও তাহাকে সেদিন গোয়াল ঘরেই রাঁধিবার আয়োজন করিয়া দিয়াছিল। কুসুমও গোয়ালার মেয়ে। বোধহয় সেই জন্যই ইহারা গোয়ালা শুনিয়াই হাজারি ইহাদের বাড়ি আসিয়াছিল। মনের মধ্যে কোন গোপন আকর্ষণ তাহাকে এখানে টানিয়া আনিয়াছিল। হঠাৎ সে আশ্চর্য হইয়া গোয়াল ঘরের দরজার দিকে চাহিল। একটি অল্প বয়সী বউ আধঘোমটা দিয়া গোয়াল ঘরে ঢুকিয়া 1 চুবড়ি শাক লইয়া লাজুকভাবে দাঁড়াইয়া ইতস্তত করিতেছে। শাকগুলি সদ্য জল হইতে ধুইয়া আনা। চুবড়ি দিয়া জল ঝরিয়া গোয়াল ঘরের মাটির মেঝে ভিজাইয়া দিতেছে। হাজারি ব্যস্ত হইয়া বলিল, এসো মা এসো, কি ওতে? বউটি লাজুক মুখে একটু হাসিয়া বলিল,
চাপান্টে শাক, এখানে রাখি? বউটি কুসুমের অপেক্ষাও বয়সে ছোট। হঠাৎ একটা অকারণ স্নেহে হাজারির মন ভরিয়া উঠিল। সে বলিল, রাখো মা, রাখো। খানিকটা পরে বউটি আবার ঘরের মধ্যে গোটা কত কাঁঠাল বিচি লইয়া ঢুকিল। এবার সে যেন অনেকটা নিঃসংকোচ। পিতার বয়সী এই শান্ত প্রৌঢ় ব্রাহ্মণের নিকট সংকোচ করিতে তাহার বাধিতেছিল হয়তো। হাজারিকে বলিল, কাঁঠাল বিচি খান? খাই মা, কিন্তু ওগুলো কেটে দেবে? আমি ডাল চড়িয়েছি, আবার কুটি কখন। বউটি একটি পাথরের বাটিতে কাঁঠাল বিচি আনিয়াছিল। বাটিটা নামাইয়া ছুটিয়া গিয়া একখানি বটি লইয়া আসিল এবং বিচিগুলি কুটিতে আরম্ভ করিল। হাজারির মন তৃষিত ছিল। ইহারা সবাই মেয়ের মতো, সবাই ভালোবাসে, সেবা করে, মনের দুঃখ বোঝে। হাজারি কোনো কথা বলিবার আগেই বউটি বলিল, আপনার গায়ে আমি কত গিয়েছি। হাজারি অবাক হইয়া বলিল, আমার গা কোথায়, তুমি কি করে জানলে? তুমি সেখানে কি করে গেলে? গঙ্গাধর ঘোষ আমার পিসে মশাই। ওহো, তুমি জীবনের ভাইজি, তাহলে কুসুমকে তো চেনো। কুসুম দিদিকে তার বিয়ের আগে অনেকবার দেখেছি, বিয়ের পরে আর কখনো দেখিনি। সে আজকাল কোথায় থাকে জানেন নাকি? সে থাকে রানাঘাটে শ্বশুর বাড়িতে। তবে তোমাকে মা বলে খুব ভালো করেছি। কুসুম আমার মেয়ে। বউটি বিচিকোটা বন্ধ রাখিয়া গলায় আঁচল জড়াইয়া দূর হইতেই প্রণাম করিল। এসো মা, চিরজীবী হও, সাবিত্রী সমান হও। বউটি হাসিয়া বলিল, আপনি যখন উঠোনে দাঁড়িয়ে তখনই আপনাকে দেখে আমি চিনেছি। আমি শাশুড়িকে গিয়ে বললাম আমার পিসিমার গাঁয়ের মানুষ উনি। তখন শাশুড়ি গিয়ে শ্বশুরকে জানালেন। বেশ মা, বেশ, আসবো, যাব। আমার আর একটি মেয়ে হলো, তার সঙ্গে দেখাশুনো করে যাব, ভালোই হলো। বউটি সলজ্জভাবে বলিল, আজ কিন্তু আপনাকে যেতে দেব না, থাকতে হবে এখন এখানে। না মা, আমার থাকা হবে না। না, তা হবে না। যান দেখি কেমন করে যাবেন, আমি জোর করতে পারি নে বুঝি? অবশ্যই পারো মা, কিন্তু আমার মনে শান্তি নেই। আবার সুদিন পেলে এসে দুদিন থেকে যাব। বউটি হাজারির মুখের দিকে চাহিয়া বলিল, কেন, কি হয়েছে আপনার? হাজারির স্বভাব দুর্বল মন সহানুভূতির গন্ধ পাইয়া গলিয়া গেল। সে তাহার চাকুরি যাওয়ার আনুপূর্বিক ইতিহাস সংক্ষেপে বর্ণনা করিয়া গেল, ডাল নামাইয়া চচ্চড়ি রাঁধিবার ফাঁকে ফাঁকে। একটু গর্ব করিবার লোভ সম্বরণ করিতে পারিল না। রান্না যা করতে পারি মা, তোমার কাছে গোমর করে বলছি নে, অমন রান্না রানাঘাটের কোনো হোটেলের কোনো বামুন ঠাকুর রাঁধতে পারবে না। হয় না হয় মা, এই তোমাদের এখানে এই যে চচ্চড়ি রাঁধছি, তোমাদের সকলকে খাইয়ে দেখাবো। আমি জোর করে বলতে পারি এমন চচ্চড়ি কখনো খাওনি, আর কখনো খাবে না। বউটি বিস্ময়ে সম্ভ্রমে মুগ্ধ দৃষ্টিতে হাজারির দিকে চাহিয়া কথা শুনিতেছিল। বলিল, তাহলে আমায় শিখিয়ে দিতে হবে খুড়োমশাই। একদিনের কর্ম নয় সে, শেখালেও শিখতে পারা কঠিন হবে। তোমায় ফাঁকি দেওয়া আমার ইচ্ছে নয় মা, এ শেখা এক আধ দিনে হয় কখনো? তা আপনি যদি অমন রাঁধুনি, আপনার আবার চাকরির ভাবনা কি? কত বড় লোকের বাড়ি, ভালো মাইনে দিয়ে রাখবে। অদৃষ্ট যখন খারাপ হয় মা, কিছুতেই কিছু হয় না। হাতে টাকা থাকে, দুদিন চেষ্টা চরিত্রির করে বেড়াতে পারি। বেড়াবো কি, রেস তো ফুরিয়ে এসেছে কিনা। ক টাকা লাগবে বলুন? কেন, তুমি দেবে নাকি? যদি দিই? সে আমি নিতে পারিনি, কুসুম দিতে চেয়েছিল, কিন্তু তা আমি নেব কেন? তোমরা মেয়ে মানুষ, ব্যাঙের আঁধুলি পুঁজি করে রেখেছ, তা থেকে নিয়ে তোমাদের ক্ষতি করতে চাইনে। আচ্ছা,
আপনাকে যদি টাকা ধার দিই, আপনাকে বলি শুনুন খুড়োমশাই, আমার মার কাছ থেকে কিছু টাকা এনেছিলাম, এখানে রাখবার জো নেই, একটা কথা বলবো? এদিক ওদিক চাহিয়া সুর নিচু করিয়া বলিল, ননদ আর যা ভালো লোক নয়, এক্ষুনি যদি টের পায় নিয়ে নেবে। আমি আপনাকে টাকা ধার দিচ্ছি, আপনি সুদ দেবেন কত করে বলুন? এই কুৎসিত লোভী সরলা মেয়েটির প্রতি হাজারির প্রৌঢ় মন করুণায় ও মমতায় গলিয়া গেল। সে আরও খানিক মজা দেখিতে চাহিল। এমনি টাকা দেবে মা? আমায় বিশ্বাস কি? তা বিশ্বাস না করলে কি কারবার চলে? আর আপনি তো চেনা লোক, আপনার গা চিনি, বাড়ি চিনি। চিনলেই হলো, একটা লেখাপড়া করে নেবে না? কত টাকা দিতে চাও? আমার কাছে আছে 80 টাকা, সবই দিতে পারি আপনি যদি নেন। সুদ কত দেবেন? কত করে চাও? আপনি যা দেবেন, টাকায় 2 পয়সা করে রেট, আপনি 1 পয়সা দেবেন। কেমন তো? আপনার পায়ে পড়ি খুড়োমশাই। টাকাগুলো আলাদা আমার তোরঙ্গতে তোলা আছে, কেউ জানে না। আপনাকে এনে দিই, টাকাগুলো খাটিয়ে দিন আমায়। কাকে বিশ্বাস করে দেব? কে নিয়ে আর দেবে না? কই লেখাপড়ার কথা বললে না তো? আমি লেখাপড়া জানি নে, কি লেখাপড়া করে নেব? আপনি চান একটা কিছু লিখে দিয়ে যান, কিন্তু তাতে লোক জানাজানি হবে, সে কাজের দরকার নেই। আপনি নিয়ে যান, আমি দিচ্ছি, মিটে গেল। এরা লেখাপড়া কি? ইতিমধ্যে রান্নাবান্না শেষ হইয়া গেল। বউটি 1 ঘটি দুধ আনিয়া বলিল, এই উনুনটা পেরে দুধটুকু জাল দিয়ে খেতে বসুন, বেলা কি কম হয়েছে? খাওয়া দাওয়া মিটিয়া গেল। হাজারির কথা মিথ্যা নয়। গোয়াল বাড়ির সকলে এক বাক্যে বলিল, এরকম রান্না খাওয়া তো দূরের কথা, সামান্য জিনিস যে খাইতে এমন ধারা হয় তাহা শোনেও নাই। বিকালে বিশ্রাম করিয়া উঠিয়া হাজারি যাইবার জন্য তৈরি হইল। তাহার ইচ্ছা ছিল আর একবার বউটির সঙ্গে দেখা করে। পল্লীগ্রামে মেয়েদের মধ্যে কড়াকড়ি পর্দা নাই, সে জানে, বিশেষত ব্রাহ্মণ কায়স্থ ভিন্ন অন্য জাতির মেয়েদের মধ্যে। মেয়েটিকে তাহার ভালো লাগিয়াছিল, উহার সরলতার জন্য, এবং বোধহয় টাকাকড়ি সম্বন্ধে কথাটা আর একবার বলিতে তাহার ইচ্ছা হইতেছিল। সে ইতিমধ্যে একটা মতলব মাথায় আনিয়া ফেলিয়াছে। কুসুম এবং এই মেয়েটি যদি তাহাকে টাকা দেয়, তবে সে তাহার চিরদিনের স্বপ্নকে সার্থক করিয়া তুলিতে পারিবে। ইহাদের টাকা সে নষ্ট করিবে না, বরং অনেক গুণ বাড়াইয়া ইহাদের হাতে তুলিয়া দিতে পারিবে। খাইতে বসিয়া হাজারি এসব কথা ভাবিয়া দেখিয়াছে। ইহাদের বাড়ি হইতে বাহির হইয়া বড় রাস্তায় পড়িতে হইলে একটা পুকুরের ধার দিয়া যাইতে হয়। একটা বড় তেঁতুল গাছ এবং তাহার চারিপাশে অন্যান্য বন গাছের ঝোপ জায়গাটাকে এমনভাবে ঢাকিয়া রাখিয়া দিয়াছে যে বাহির হইতে হঠাৎ সেখানে কেহ থাকিলে তাহাকে দেখা যায় না। পুকুরের পাড় ছাড়াইয়া হাজারি হঠাৎ দেখিল মেয়েটি তেঁতুল তলায় ছায়ায় দাঁড়াইয়া আছে, যেন তাহারই অপেক্ষায়। চললেন খুড়োমশাই? হ্যাঁ যাই। তুমি এখানে দাঁড়িয়ে? আপনি এই পথ দিয়ে যাবেন জানি, তাই দাঁড়িয়ে আছি। দুটো কথা আপনাকে বলবো। আপনার হাতের রান্না চচ্চড়ি খেয়ে ভালো লেগেছে খুড়োমশাই। আমরাও তো রাঁধি, রান্নার ভালো মন্দ বুঝি, অমন রান্না কখনো খাইনি। আর একটা কথা হচ্ছে, আমার টাকাটার কথা মনে আছে তো? কি করলেন তার? জানেন তো, মেয়েরা শ্বশুর বাড়ির লোকেদের চেয়ে বাপের বাড়ির লোকেদের বেশি বিশ্বাস করে। এদের হাতে ও টাকা পড়লে 2 দিনে উড়ে যাবে। টাকা তোমার এক্ষুনি নিতে পারবো না মা, কিন্তু আবার আমি এই পথে আসব, তোমার সঙ্গে দেখা করব। তখন হয়তো টাকার দরকার হবে, টাকা তখন হয়তো নিতে হবে। কতদিনের মধ্যে আসবেন? তা বলতে পারি নে, ধরো 1 মাস 2। পুজোর পরে কার্তিক অঘ্রাণ মাসের দিকে তোমার সঙ্গে দেখা করব। কথা রইল তাহলে? ঠিক রইল। এসো এসো, লক্ষ্মী ছোট্ট মা আমার,
সাবিত্রী সমান হও, আশীর্বাদ করি, তোমার বারবারন্ত হোক। বেলা পড়িয়া আসিয়াছে, হাজারি আবার পথ চলিতে লাগিল। গোয়ালবাড়ির সবাই এবেলা থাকিবার জন্য অনুরোধ করিয়াছিল, বউটি তো বিশেষ করিয়া। কিন্তু থাকিবার উপায় নাই, একটা কিছু জোগাড় না করা পর্যন্ত তাহার মনে সুখ নাই। মেয়েটি খুব আশ্চর্য ধরনের বটে, নির্বোধ হয়তো, কুসুমের মতো বুদ্ধিমতী নয় ঠিকই, তবু বড় ভালো মেয়ে। পথের দুধারে বনজঙ্গল ক্রমশ ঘন হইয়া উঠিতেছে। পথ নদিয়া জেলা হইতে যত যশোর জেলার কাছাকাছি আসিয়া পৌঁছিতেছে, এই বন ক্রমশ বাড়িতেছে। স্থানে স্থানে বন জঙ্গল এত ঘন যে হাজারির ভয় করিতে লাগিল, দিনে মানেই বুঝি বাঘের হাতে পড়িতে হয়। লোকের বসতি এসব স্থানে বেশি নাই, ভয় করিবারই কথা। সন্ধ্যার পূর্বে বেলের বাজারে আসিয়া পৌঁছিল। আগে যখন রেল হয় নাই, তখন বেলের বাজার খুব বড় ছিল। হাজারি শুনিয়াছে তাহাদের গ্রামের বৃদ্ধ লোকেদের মুখে। এখনও পূর্ব অঞ্চল হইতে চাকদহে গঙ্গায় শবদাহ করিতে আসে বহু লোক। তাহাদের জন্যই বেলের বাজার এখনো টিকিয়া আছে। হাজারি বেলের বাজার দেখিয়া খুশি হইল ও আগ্রহের সঙ্গে দেখিতে লাগিল। ছেলেবেলা হইতে শুনিয়া আসিয়াছে, কখনো দেখে নাই। চমৎকার জায়গা বটে। এই তাহা হইলে বেলে। তাহার এক মামাতো ভাই যশোর অঞ্চলে বিবাহ করিয়াছিল। তাহার বৃদ্ধা শাশুড়ির মৃত্যুর পরে সব লইয়া চাকদহে এই পথ বাহিয়া আসিতে আসিতে বেলের বাজারের কাছে ভৌতিক ব্যাপারে সম্মুখীন হয়। এ গল্প উক্ত মামাতো ভাইয়ের মুখেই 2-3বার সে শুনিয়াছে। হাজারি ঘুরিয়া ঘুরিয়া বাজারের দোকানগুলি দেখিতে লাগিল। সর্বশুদ্ধ 9খানা দোকান। ইহারি মধ্যে চাল ডাল মুদিখানার দোকান, কাপড়ের দোকান, সব। একজন দোকানদারকে বলিল, একটু তামাক খাওয়াতে পারেন মশাই? আপনারা? ব্রাহ্মণ। এর নাম হই ঠাকুর মশাই, আসুন। কোথায় যাওয়া হবে? বসুন। ওরে, বামুনের হুঁকোতে জল ফিরিয়ে নিয়ে আয়। দোকানখানি কিসের তাহা হাজারি বুঝিতে পারিল না। এক পাশে চিটাগুড়ের ক্যানিস্ত্রা চাল পর্যন্ত একটার গায়ে একটা উঁচু করিয়া সাজানো আছে, আর এক পাশে বড় বড় বস্তা। দোকানদার বৃদ্ধ, বয়স 65 হইতে 70 হইবে, রোগা একহারা চেহারা, গলায় মালা। নিন ঠাকুর মশাই, তামাক ইচ্ছে করুন। কোথায় যাওয়া হবে? যাচ্ছি কাজের চেষ্টায়। রানাঘাটে হোটেলে 7 বছর রেঁধেছি, বেচু চক্রবর্তীর হোটেলে। নাম শুনেছেন বোধহয়। ভালো রাঁধুনি বলে নাম আছে, কিন্তু চাকুরিটুকু গিয়াছে। এখন বলি যাই তো একবার এদিক পানে, যদি কোথাও কিছু জোটে। দোকানদার পূর্বাপেক্ষা অধিক সম্ভ্রমের চোখে হাজারিকে দেখিল। নিতান্ত গ্রাম্য ঠাকুর, পুজোরি বামুন নয়। রানাঘাটের মতো শহর বাজারের বড় হোটেলে 7-8 বছর সুখ্যাতির সঙ্গে রান্নার কাজ করিয়াছে। কত দেখিয়াছে, শুনিয়াছে, কত বড় লোকের সঙ্গে মিশিয়াছে। না, লোকটা সে যাহা ভাবিয়াছিল তাহা নয়। হাজারি বলিল, রাত হয়ে আসছে, একটু থাকার জায়গার কি হয় বলতে পারেন? দোকানদার অত্যন্ত খুশি হইয়া বলিল, এইখানেই থাকুন, এর আর কি। আমার ওই পিছন দিকে দিব্যি চালা রয়েছে, একখানা তক্তপোষ রয়েছে। চালায় রান্না করুন, তক্তপোষে শুয়ে থাকুন। কথায় কথায় হাজারি বলিল, আচ্ছা, এখানে গঙ্গা যাত্রী দিনে কত যাতায়াত করে? সেদিন আর নেই বেলের বাজারের। আগে 8-10 দল, এক এক দলে 10-12 জন করে মানুষ এ নিত্য যেত। এখন কোনোদিন মোটেই না, কোনোদিন 3টে, বড্ড জোর 4টে। আগে লোকের হাতে পয়সা ছিল, মরা গঙ্গায় দিত। আজকাল হাতে নেই পয়সা, মোলে নদীর ধারে, খালের ধারে, বিলের ধারে পুরোয়। হাজারি ভাবিতেছিল,
বেলের বাজারে একখানা ছোটখাটো হোটেল চলিতে পারে কিনা। 3 দল গঙ্গাযাত্রীতে 30টি লোক থাকিলে যদি সকলে খায়, তবে 30 জন খরিদ্দার। 30 জন খরিদ্দার রোজ খাইলে মাসে 50-60 টাকা লাভ থাকে খরচ খরচা বাদে। সেই জায়গায় 20 জন হোক, 10 জন হোক রোজ, তবুও পরের চাকুরির চেয়ে ভালো। পরের চাকুরি করিয়া পাইতেছে 7 টাকা, আর অজস্র অপমান বকুনি, সর্বদা ভয়ে ভয়ে থাকা। 10 জন খরিদ্দার যে হোটেলে রোজ খায়, সেখানে অন্তত 12-13 টাকা মাসে লাভ থাকে। পরদিন সকালে উঠিয়া সে গোপালনগরের দিকে রওনা হইল। হাতের পয়সা এখনো যথেষ্ট, 5 টাকা আছে, কোনো ভাবনা নাই। কাল রাত্রে দোকানদার চাল ডাল হাঁড়ি কিনিয়া আনিতে চাহিয়াছিল। হাজারি তাহাতে রাজি হয় নাই, নিজে পয়সা খরচ করিয়াছে। দুপুরের রৌদ্র বড় চড়িল। নির্জন রাস্তা, দুধারে কোথাও ঘন বন জঙ্গল, কোথাও ফাঁকা মাঠ। লোকালয় চোখে পড়ে না, 1-আধখানা চাষাদের গ্রাম ছাড়া। ঘণ্টা 2 হাঁটিবার পরে হাজারি তৃষ্ণা পাইল। কিছু দূরে একটা ছোট পুকুর দেখিয়া তাহার ধারে বসিতে যাইবে, এমন সময় একখানা খালি গরুর গাড়ি পুকুরের পাশের মেটে রাস্তা দিয়া নামিতে দেখিল। গাড়োয়ানকে ডাকিয়া বলিল, কাছে কোনো গ্রাম আছে বাপু? একটু জল খাবো, ব্রাহ্মণ। গাড়োয়ান বলিল, আমার সঙ্গে আসুন ঠাকুর মশাই, কাছেই ছিনগড় শিমলে, আমি বামুন বাড়ি যাব, তেনাদের গাড়ি, গাড়িতে আসুন। হাজারি শ্রীনগর শিমলে গ্রামের নাম শুনিয়াছিল। গ্রামের মধ্যে গাড়ি ঢুকিতে দেখিল এ তো গ্রাম নয়, বিজন বন। এতখানি বেলা চড়িয়াছে, এখনো গ্রামের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে নাই। শুধু আম কাঁঠালের প্রাচীন বাগান, বাঁশ বন, আগাছার জঙ্গল। একটা গৃহস্থ বাড়ির উঠোনে গরুর গাড়ি গিয়া থামিল। গাড়োয়ানদের ডাকে বাড়ির ভিতর হইতে গৃহস্বামী আসিলেন। ম্যালেরিয়ায় শীর্ণ চেহারা, মাথার চুল প্রায় উঠিয়া গিয়াছে। বয়স 30ও হইতে পারে, 50ও হইতে পারে। তিনি বাহিরে আসিয়াই হাজারিকে দেখিতে পাইয়া গাড়োয়ানকে বলিলেন, কে রে সঙ্গে? গাড়োয়ান বলিল, এগে ইনি পাকা রাস্তায় মুদির পুকুরের ধারে বসেছিলেন, বললেন একটু জল খাবো, তা বললাম চলুন আমার সঙ্গে, আমার মনিবেরা ব্রাহ্মণ, সেখানে জল খাবেন, তাই সঙ্গে করে আনলাম। গৃহস্বামী আগাইয়া আসিয়া হাজারিকে নমস্কার করিয়া বলিলেন, আসুন আসুন, বসুন, বিশ্রাম করুন। ওরে চণ্ডী মণ্ডপের তক্তপোষে মাদুরটা পেতে দে, আসুন। এসব পল্লী অঞ্চলে আতিথ্যের কোনো ত্রুটি হয় না। 8 ঘণ্টা পরে হাজারি হাত পা ধুইয়া বসিয়া গাছ হইতে সদ্য পাড়া কচি ডাবের জলপান করিয়া সুস্থ ও খোশ মেজাজে হুঁকা টানিতে লাগিল। গৃহস্বামীর নাম বিহারীলাল বাড়ুজ্জে। চাকুরি জীবনে কখনো করেন নাই। যথেষ্ট ধানের আবাদ আছে, গরু আছে, পুকুরে মাছ আছে, আম কাঁঠালের বাগান আছে। এসব কথা গৃহস্বামীর নিকট হইতেই হাজারি গল্পচ্ছলে শুনিল। বিহারী বাড়ুজ্জে বলিতেছিলেন, শ্রীনগর শিমলে মস্ত গ্রাম ছিল, রাজধানী ছিল কেষ্টনগরের রাজাদের পূর্বপুরুষের। জঙ্গলের মধ্যে রাজার গড়খাই আছে, পুরনো ইটের গাঁথুনি আছে, দেখাবো এখনো বেলা। না না, আজ যাবেন কি? ওসব হবে না, 2 দিন থাকুন, আমাদের সবই আছে, আপনার বাপ মার আশীর্বাদে। তবে মানুষজনের মুখ দেখতে পাইনি, এই যা কষ্ট। ছেলেবেলাতেও দেখেছি গায়ে 30-32 ঘর ব্রাহ্মণদের বাস ছিল, এখন দাঁড়িয়েছে 7 ঘর মোটে, তার মধ্যেও 2 ঘর আছে 12 মাস বিদেশে। আপনার নিবাস কোথায় বললেন? আগে এরাশোলা, গাংনাপুর থেকে নেমে যেতে হয়। তবে তো আপনি আমাদের এদেশেরই লোক, আসুন না আমাদের গায়ে, জায়গা দিচ্ছি, জমি দিচ্ছি, ধান করুন, পাট করুন, বাস করুন এখানে, তবুও 1 ঘর লোক বাড়ুক গ্রামে, আসুন না। হাজারি শিহরিয়া উঠিল। সর্বনাশ, এই ঘন জঙ্গলের মধ্যে সে বাস করিতে আসিবে?
সেইটুকু অদৃষ্টে বাকি আছে বটে। শহর বাজারে থাকিয়া সে শহরের কলকোলাহল কর্মব্যস্ততাকে পছন্দ করিয়া ফেলিয়াছে। এই বনের মধ্যে সমাধিপ্রাপ্ত হইতে হয় সে বৃদ্ধ বয়সে। 46 বছর বয়স তার। দিন এখনো যায় নাই, এখনো যথেষ্ট উৎসাহ শক্তি তার মনে ও শরীরে। তাছাড়া সে বোঝে হোটেলের কাজ। একটা হোটেল খুলিতে পারিলে তাহার বয়স 10 বছর কমিয়া যাইবে, নবযৌবন লাভ করিবে সে। চাষবাসে সে কি জানে? হোটেলের কথা হাজারি এখানে বলিল না। সে জানে হোটেলওয়ালা বামুন বলিলে অনেকে ঘৃণার চক্ষে দেখে, বিশেষত এই সব পাড়াগাঁয়ে। শ্রীনগরে হাজারির মোটেই মন টিকিতেছিল না। এত বন জঙ্গলের অন্ধকার ও নির্জনতার মধ্যে তাহার যেন দম বন্ধ হইয়া আসিতেছিল। সুতরাং বৈকালের দিকেই সে গ্রামের বাহিরে আসিয়া পথে উঠিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাবিল, বাপরে, 20 বিঘে ধানের জমি দিলেও এ গায়ে নয় রে বাবা। মানুষ থাকে এখানে? মানুষজনের মুখ দেখার জো নেই, কাজ নেই, কর্ম নেই। কুড়ের মতো বসে থাকো আর গোলার ধানের ভাত খাও। সর্বনাশ! আর কি জঙ্গল রে বাবা! রাস্তার ধারে একটা লোক কাঠ ভাঙিতেছিল। হাজারি তাহাকে বলিল, সামনে কি বাজার আছে বাপু? লোকটা একবার হাজারির দিকে নীরবে চাহিয়া দেখিল, পরে বলিল, আপনি কি আলেন সিমলেতে? হ্যাঁ। ওখানে আপনাদের এত কুটুম্ব আছেন বুঝি? আপনারা ব্রাহ্মণ? পের নাম হই। কোথায় যাবেন আপনি? হাজারি জানে পল্লীগ্রাম অঞ্চলে এইসব শ্রেণীর লোক তাহাকে অকারণে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করিয়া বিরক্ত করিয়া মারিবে। ইহাই ইহাদের স্বভাব। হাজারিও পূর্বে এইরকম ছিল, কিন্তু রানাঘাট শহরে এতকাল থাকিয়া বুঝিয়াছে অপরিচিত লোককে এত প্রশ্ন জিজ্ঞাসা করিতে নাই, বা করিলে লোকে চটে। হাজারি বর্তমান প্রশ্নকর্তার হাত এড়াইবার জন্য সংক্ষেপে 2-1টি কথার উত্তর দিয়া তাহাকে আবার জিজ্ঞাসা করিল, সামনে কি বাজার পড়বে বাপু? একগে যান, গোপালনগরের বড় বাজার পড়বে, ক্রোশ 2 আর আছেন। গোপালনগরের নাম হাজারির কাছে অত্যন্ত পরিচিত। এদিকের বড় গঞ্জ গোপালনগর, সকলেই নাম জানে। মধ্যাহ্নভোজটা একটু বেশি হইয়া গিয়াছিল। রাত্রে খাইবার আবশ্যক নাই, একটু আশ্রয় পাইলেই হইল। সুতরাং হাজারির মন সম্পূর্ণ নিশ্চিন্ত ছিল। এ কয়দিন সে যেন নূতন জীবনযাপন করিতেছে। সকালে উঠিবার তাড়া নাই, পদ্মঝিয়ের মুখ নাড়া নাই, বেচু চক্রবর্তীর কাছে বাজারের হিসেব দিতে যাওয়া নাই। 10 সের কয়লা জ্বলা অগ্নিকুণ্ডের তাতে বসিয়া সকাল হইতে বেলা 1টা এবং ওদিকে সন্ধ্যা হইতে রাত 12টা পর্যন্ত হাতাখুন্তি নাড়া নাই। বাঁচিয়াছে সে। পথের ধারে একটা গাছতলায় পাকা বেল পড়িয়া রহিয়াছে দেখিয়া হাজারি সেটা সংগ্রহ করিয়া লইল। কাল সকালে খাওয়া চলিবে। সব ভালো, কিন্তু তবুও হাজারির মনে হয় এ ধরনের ভবঘুরে জীবন তাহার পছন্দসই নয়। বৃথা ঘুরিয়া বেড়াইয়া কি হইবে? চাকুরি জোটে তো ভালো, নতুবা এ ধরনের জীবন সে কতকাল কাটাইতে পারে? 1 মাসও নয়। সে চায় কাজ, পরিশ্রম করিতে সে ভয় পায় না। সে চায় কর্মব্যস্ততা, 2 পয়সা উপার্জন, নাম, উন্নতি। ইহার উহার বাড়ি খাইয়া বেড়াইয়া পথে পথে সময় নষ্ট করিয়া লাভ নাই। গোপালনগর বাজারে পৌঁছিতে বেলা গেল। বেশ বড় বাজার, অনেকগুলি ছোট বড় দোকান, ভালো ব্যবসার জায়গা বটে। হাজারি একটা বড় কাপড়ের দোকানের সামনের টিউবওয়েলে হাত মুখ ধুইয়া লইল। নিকটে একটা কালী মন্দির। মন্দিরের রোয়াকে বসিয়া সম্ভবত মন্দিরের পূজারী ব্রাহ্মণ হুঁকা টানিতেছে। দেখিয়া হাজারি তামাক খাইবার জন্য কাছে গিয়া দাঁড়াইয়া বলিল, একবার তামাক খাওয়াবেন? আপনারা? ব্রাহ্মণ, বসুন, এই নিন। আপনি কি মন্দিরে মায়ের পুজো করেন? আজ্ঞে হ্যাঁ। আপনারা কোথা থেকে আসা হচ্ছে?
আমার বাড়ি গাংনাপুরের সন্নিকটে এরাশোলা। রাঁধুনির কাজ করি, চাকুরির চেষ্টায় বেরিয়েছি। এদিকে কেউ রাঁধুনি রাখবে বলতে পারেন? একবার এই বড় কাপড়ের দোকানে গিয়ে খোঁজ করুন, ওরা বড় লোক, রাঁধুনি ওদের বাড়িতে থাকেই। বাবুর ছোট ভাইয়ের বিয়ে আছে, যদি এ সময় নতুন লোকের দরকার পড়ে, ওরা যাতে তিলি। বাজারের সেরা ব্যবসাদার, ধনী লোক। হাজারি কাপড়ের দোকানে ঢুকিয়া দেখিল একজন শ্যামবর্ণ দোহারা চেহারার লোক গদির ওপর বসিয়া আছে। সেই লোকটি যে দোকানের মালিক, ইহা কেহ বলিয়া না দিলেও বোঝা যায়। হাজারিকে ঢুকিতে দেখিয়া লোকটি বলিল, আসুন, কি চাই? ওদিকে যান। ওহে, দেখো ইনি কি নেবেন? বলিয়া লোকটি দোকানের অন্য যে অংশে অনেকগুলি কর্মচারী কাজকর্ম কেনাবেচা করিতেছে সেই দিকটা দেখাইয়া দিল। হাজারি বলিল, বাবু, দরকার আপনার কাছে। আমি রান্না করি, ব্রাহ্মণ। শুনলাম আপনার বাড়িতে রাঁধুনি রাখবেন, তাই। ও, আপনি রান্না করবেন? রাঁধতে জানেন ভালো? কোথায় ছিলেন এর আগে? আগে রানাঘাট হোটেলে ছিলেন 7 বছর। হোটেলে? হোটেলের কাজ আর বাড়ির কাজ তো এক নয়। এ খুব ভালো রান্না চাই। আপনি কি তা পারবেন? কলকাতা থেকে কুটুম্ব আসে প্রায়। হাজারি হাসিয়া ভাবিল, তুমি আর কি রান্না খেয়েছ জীবনে? কাপড়ের দোকান করেই মরেছ বই তো নয়। তেমন রান্না কখনো চোখেও দেখনি। মুখে বলিল, বাবু, একদিনের জন্য রেখে দেখুন না হয়। রান্না ভালো না হয় এমনি চলে যাব, কিছু দিতে হবে না। দোকানের মালিক পাকা ব্যবসাদার, লোক চেনে। হাজারির কথার ধরন দেখিয়া বুঝিল এ বাজে কথা বলিতেছে না। বলিল, আচ্ছা, আপনি আমাদের বাড়ি যান। এই সামনের রাস্তা দিয়ে বরাবর গিয়ে বাঁ দিকে দেখবেন বড় বাড়ি। ওরে নিতাই, তুই বাপু একবার যা তো, ঠাকুর মশাইকে বাড়িতে শশধরের হাতে তুলে দিয়ায়, বল গেইনি আজ থেকে রাঁধবেন। বুঝলি, নিয়ে যা। মাইনে টাইনে কিন্তু ঠাকুর মশাই পরে কাজ দেখে ধার্য হবে। হ্যাঁ, সে 2-4 দিন পরে, তবে নিয়ে যা। প্রথম দিনের কাজেই হাজারির নাম কিনিয়া ফেলিল। বাড়ির কর্তা 10 টাকা বেতন ধার্য করিয়া দিলেন। তাহার গৃহিণী অসুস্থ প্রায় 12 মাস। উঠিতে বসিতে পারিলেও সংসারের কাজকর্ম বড় একটা দেখেন না। 2টি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে, তাহারা থাকে শ্বশুর বাড়ি। একটি 16-17 বছরের ছেলে স্কুলে পড়ে, আর একটি 8 বছরের ছোট মেয়ে। বাড়ির সকলেই ভালো লোক। এতদিন চাকুরি করিয়া হাজারির যে খারাপ ধারণা হইয়াছিল পরের চাকুরি সম্বন্ধে, এখানে আসিয়া তাহা চলিয়া গেল। ইহারা জাতিতে গন্ধ বণিক। বাড়ির সকলেই ব্রাহ্মণকে খাতির করিয়া চলে। হাজারির মৃদু স্বভাবের জন্য সে অল্প দিনের মধ্যেই বাড়ির সকলের বিশেষ প্রিয় পাত্র হইয়া উঠিল। মাসখানেক কাজ করিবার পর হাজারি প্রথম মাসের বেতন পাইয়াই বাড়ি যাইবার ছুটি চাহিল। অনেক দিন বাড়ি যাওয়া হয় নাই। টেপিকে কতকাল দেখে নাই। দোকানের মালিক ছুটিও দিলেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমের অমর সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। কমেন্ট সেকশনে অবশ্যই সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। আমার এই চ্যানেলে পাশাপাশি আর একটি ধারাবাহিক উপন্যাস চলছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই সময়। ওই উপন্যাসটিও ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে।
আমার কণ্ঠে এরকম দুটি কালজয়ী উপন্যাস পাঠ যদি আপনাদের ভালো লাগে, তাহলে সেটিই আমার সাহিত্য সংলাপের সার্থকতা। আপনাদের সকলের সহযোগিতা আমার এই পথ চলায় একান্ত কাম্য। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি পাঠ করে শোনাই ছোট ছোট গল্প, বাংলা কবিতা, বিভিন্ন ভালো লাগা ভালোবাসার টুকরো কথা, ছোটখাটো দৈনন্দিন আবেগ অনুভূতির কথা। যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে, তাহলে চ্যানেলটি একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখানেও পাশে থাকবেন। অবশ্যই সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।